আজকে ডিএনএ টেস্টের রিপোর্ট আনার জন্য যাবে শ্রাবণ আর স্পর্শ। রিপোর্ট হাতে পেয়েছেন ডক্টর। কল করেছিলেন শ্রাবণকে। তৈরি হয়ে শোয়ার দিকে ঘুরে দাঁড়ায়, দাঁতের দাঁত পিষে বলে, ফিরে এসে যদি তোকে সামনে না পাই, আমাকে খুঁজে বের করতে হয়, তবে যেখানে পাবো সেখানে কোরবানি দিব, কোথাও যাব না। তাকে যেন মনে থাকবে। শ্রাবণ ফোন, ওয়ালেট আর ঘড়ির চাবি নিয়ে রুম থেকে বের হয়। দরজা খোলাই রেখে গেল। ফিরে এসে রুমে না পেলে খবর করে ছাড়বে। করিডোরে দাঁড়িয়ে স্পর্শের রুমের দিকে তাকিয়ে ওকে ডাক নামে ধরে। স্পর্শ তাড়াহুড়া করে রুম থেকে বেরিয়ে আসে। বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, হয়ে গেছে, চলো। উল্টো ফিরে হাঁটা ধরে। ওর পেছন পেছন আগায় স্পর্শ। গত দিনগুলোতে স্পর্শ বাড়ির কাউকে আর কোনো প্রশ্ন করেনি। ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করেছে। কয়েকদিন বাড়ির সকালে অদ্ভুত সব আচরণ খেয়াল করেছে। ওর ভীষণ টেনশন হচ্ছে যে রিপোর্টে কি আসবে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। সত্যি কি এই বাড়ির ছেলে না, নাকি? নিচে নেমে আসতে বাড়ির বাকি সকলের সাথে দেখা হয়। শ্রাবণ ওর বাবার দিকে তাকিয়ে ভিলেনি একটা হাসি দিয়ে বাড়ির দিকে আগায়। ওর হাসি দেখে শামীম রেজা চৌধুরীর গলা শুকিয়ে গেছে। টেনশনে দরদর করে ঘামছেন। কোন দুঃখে এই ছেলেকে বাড়িতে এনেছিলেন। আসতে রাজি হয়নি, না আসতো। বাইরে এসে নিজের গাড়িতে উঠে বসে শ্রাবণ। ওর পাশের সিটে বসে স্পর্শ। শ্রাবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রাবণের চোখে মুখে আজ অদ্ভুত এক হাসি ফুটে আছে। স্পর্শের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। স্পর্শ বুক কাঁপতে শুরু করেছে। টেনশনে ওরা ঘাম ছুটে গেছে। শ্রাবণ এসির টেম্পারেচার কমিয়ে দিয়ে বলে, এখনই এত ঘামছে কেন? রিপোর্ট হাতে পেলে তো তাহলে অজ্ঞান হয়ে যাবে। হসপিটালে এসে পৌঁছে দুই ভাই। স্পর্শের চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। একটু পর পর শুধু বড় ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে। শ্রাবণকে স্বাভাবিক দেখাচ্ছে। গাড়ি পার্কিং করে দুজন ভেতরের দিকে আগায়। স্পর্শের হার্টবিট বেড়ে যাচ্ছে আগের তুলনায়। যত আগাচ্ছে তত অস্থিরতা বাড়ছে, ভয় করছে। দেখতে দেখতে দুজন ডক্টরের কেবিনে প্রবেশ করে। দুজন বসে দুই চেয়ারে। শ্রাবণ ডক্টরের দিকে তাকিয়ে বলে, রেজাল্ট কি ডক্টর? ডক্টর নিজের চশমা ঠিক করে রিপোর্ট হাতে তুলে নেয়। উনি ওদের দুজনের অপেক্ষাতেই ছিলেন এতক্ষণ। রিপোর্টের উপর আরও একবার নজর বুলিয়ে আবার দুজনের দিকে তাকিয়ে বলেন, স্যাম্পল ম্যাচ করে গেছে। ডক্টরের কথা শুনে শ্রাবণ শক্ট, কিন্তু স্পর্শের মুখে হাসি ফুটে উঠেছে। শ্রাবণ নিজেকে ধাতস্থ করে বলে, ফেক রিপোর্ট বানানোর জন্য কত টাকা খেয়েছেন? শ্রাবণকে রেগে যেতে দেখে ডক্টর শান্ত কণ্ঠে বলেন, মিস্টার শ্রাবণ, আপনি শান্ত হন আগে। এটা কোনো ফেক রিপোর্ট নয়, এটা অরিজিনাল। সকালে ল্যাব থেকে পাঠানো হয়েছে এটা। মিস্টার স্পর্শ আর মিস্টার শামীম রেজা চৌধুরীর ডিএনএ 99.99% মিলে গেছে। আপনার ডিএনও 99.99% মিলে গিয়েছে মিস্টার শামীম চৌধুরীর সাথে। শ্রাবণ শক্ট হয়ে বসা থেকে উঠে দাঁড়ায় তড়িৎ গতিতে। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। পায়ের নিচের মাটি যেন সরে গেছে। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। নিশ্চয়ই এই রিপোর্ট মিথ্যে। শামীম রেজা চৌধুরী টাকা খাইয়ে এই রিপোর্ট চেঞ্জ করিয়েছে। হ্যাঁ, এটাই হয়েছে। স্পর্শ বসা থেকে উঠে এক আকাশ সম খুশি নিয়ে বড় ভাইয়ের গলা শক্ত করে জড়িয়ে ধরে। শ্রাবণ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। স্পর্শ খুশি মনে বলে, দেখলে তো তুমি আমার ভাই, আমার ধারণা আজ ভুল প্রমাণ হয়ে গেছে ভাইয়া। শ্রাবণ ডক্টরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে ডক্টরকে ভরসা করে দেবে। রিপোর্ট নেওয়ার জন্য হাত বাড়ায় ডক্টরের দিকে। ডক্টর রিপোর্ট ওর হাতে দিয়ে দেন। স্পর্শ এখন ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ওর আনন্দ ধরছে না এখন। চিৎকার করে সারা দুনিয়াকে জানাতে ইচ্ছে করছে, শ্রাবণ চৌধুরী ওর বড় ভাই, সত্যি ওর বড় ভাই। শ্রাবণ নিজের রিপোর্টের উপর নজর বুলায়। রেজাল্ট দেখে ওর মাথা ঘুরে যাচ্ছে। রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে। সিসকে আগুন ধরে গেছে। পুরো দুনিয়ায় আগুন ধরিয়ে দিতে ইচ্ছে করছে। রোবটটি সুরে বলে, স্পর্শ ছাড়ো আমাকে। স্পর্শ এতক্ষণ ভাবনায় তলিয়েছিল। বড় ভাইয়ের কথায় ভাবনার ছেদ পড়েছে। ছেড়ে দাঁড়াতে শ্রাবণ ওর এক হাত মুঠো করে ধরে ধূপধাপ পা ফেলে কেবিন থেকে বেরিয়ে বাইরে দিকে হাঁটা শুরু করে। স্পর্শ কিছু বুঝতে না পেরে ভাইয়ের সাথে সাথে লাগাচ্ছে, শ্রাবণ এমন রেগে আছে কেন? গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে শ্রাবণ পাশে উঠে বসে স্পর্শ। পার্কিং থেকে গাড়ি বের করে বাড়ির দিকে ছুটে চলে। গতি দেখে স্পর্শ ভয় পেয়ে যায়। বড় ভাইকে সাবধান করে বলে, ভাইয়া গতি কমাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ট্রাফিক পুলিশ ধরবে। শ্রাবণ শোনে না কিছু। আগের চেয়ে গতি আরও বাড়িয়ে দেয়। স্পর্শ ভয়ে ভয়ে বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে।
অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে? সময়ের মধ্যে বাড়ির গেটে পেরিয়ে ভেতরে প্রবেশ করে শ্রাবণীর গাড়ি। স্পর্শের মনে হচ্ছে গাড়িতে নয়, বুলেট ট্রেন চলে বাড়িতে আসলো। ওর বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। শ্রাবণ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। এক হাতে রিপোর্ট, অন্য হাতে মুঠো করে ধরে স্পর্শের এক হাত। পুনরায় টেনে নিয়ে যেতে থাকে ভেতরের দিকে। ওর আচরণে বিস্ময় বিমূঢ় স্পর্শ। শ্রাবণ এমন করছে কেন? ও যে শ্রাবণের ভাই, শ্রাবণ কি এটা মানতে পারছে না? ড্রয়িং রুমে উপস্থিত সবাই দুই ভাইকে ফিরে আসতে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় সবাই। বড় ছেলের চেহারা আর অভিব্যক্তি দেখেই সব বুঝতে পেরে যান শামীম রেজা চৌধুরী। ছেলের দিকে তাকেই শুকনো ঢোক গিলে নেন। আজ শ্রাবণ নিজে ব্লাস্ট হবে, নয়তো ওনাকে করবে। অনিমা চৌধুরী আতঙ্কিত হয়ে তাকিয়ে আছেন দুই ভাইয়ের দিকে। শ্রাবণ সোজা হয়ে এসে ওর বাবার সামনে দাঁড়ায়। স্পর্শকে দাঁড় করায় বাবার পাশে। কয়েক পা পিছিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। রাগে ফেটে পড়ে ভয়ঙ্কর রকমের চিৎকার করে স্পর্শর দিকে আঙ্গুল তুলে বলে, ও জারজ। ওর এমন কথা বাড়ির সবাই শকড। স্পর্শ তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে বড় ভাইয়ের মুখের দিকে। ও কি জারজ বলছে? ও জারজ? এমনকি আবারও শামীম রেজা চৌধুরীর উপর থেকে টেনে সরিয়ে আনা হয়। শ্রাবণের রাগ আকাছোঁয়া হয়ে গেছে। ওকে তিনজন মিলেও আটকে রাখতে হিমশিম খেয়ে যাচ্ছে। শরীরের দাবনীয় শক্তি ভর করেছে। ওর গর্জনে যেন পুরো বাড়ি কেঁপে কেঁপে উঠেছে। রুম থেকে বেরিয়ে এসেছে। শ্রাবণের গর্জন শুনে ড্রয়িং রুমের অবস্থা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। শ্রাবণ বাবার দিকে তাকে ছোটাছুটি করতে করতে বলল, ছাড়ো আমাকে, আমি আজ ওকে খুন করে ফেলবো। ও আমার আম্মুকে খুন করেছে, আমার বোনকে খুন করেছে, আমি ওকেও খুন করে ফেলবো। শামীম রেজা চৌধুরী বলেন, আমি তোমার আম্মুকে খুন করিনি, ও স্ট্রোক করে মারা গেছে। তুই মিথ্যে বলেছিস জানোয়ার। তোমার আম্মু যেদিন স্ট্রোক করে মারা গেছে সেদিন আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে না থাকলে ওকে মারলাম কিভাবে? শ্রাবণ নিজেকে শান্ত করে খাড়াকাত করে অনিমা চৌধুরীর দিকে তাকায়। ওর তাকানো দেখে অনিমা চৌধুরী কলিজা শুকিয়ে কাঠ। শুকনো ঢোক গিলে সকলের দিকে নজর বুলায়। শ্রাবণ পুনরায় পাগলের মতো ছোটাছুটি করতে করতে বলে, আমার আম্মুকে বোনের রাস্তায় ক্লিয়ার করার জন্য। ওই দিন তুই বাড়িতে ছিলি, আম্মুর সাথে ঝগড়াও করেছিলি। আজকে তোকে আমার হাতে কেউ বাঁচাতে পারবে না। তোরা ছাড় আমাকে, নয়তো তোদেরও জিন্দা দাফন করবো। করে কথাগুলো বলে একটু থেমে শ্বাস টেনে নেয়। পুনরায় বলে, তুই আমার বোনকে ইচ্ছে করে মেরেছিস, শুধু মারতে পারিসনি আমাকে। বাড়ির সবাই অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে আছে। অনিমা চৌধুরী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে, আমি ভাবিকে খুন করিনি, উনি স্ট্রোক করে মারা গেছেন। আমি ইচ্ছে করে তোমার বোন ছাপাকে মারিনি। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ওর গলায় খাবার আটকে শ্বাস না নিতে চলে যাবে আমি বুঝতে পারিনি। কুত্তার বাচ্চা কেউ বুঝতে পারিসনি। 1.5 মাসের একটা বাচ্চাকে তুই কি খাওয়াতে গিয়েছিলি যে গলায় আটকে শ্বাস না নিতে চলে গিয়েছিল আর মৃত্যু হলো? খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলে, তাই না? আজকে তোকে বিষ খাওয়াবো আমি। তিনজনের কাছ থেকে ছুটে আগ্রাসীভাবে ছুটে গিয়ে অনিমা চৌধুরীর গলা চেপে ধরে। হাতের চাপ এতই বেশি যে অনিমা চৌধুরীর চোখ দুটোর সাথে সাথে উল্টে গেছে। বাড়ি কেউ বুঝতে পারছে না এই শ্রাবণকে কিভাবে শান্ত করবে। যা শুরু করেছে সত্যি সত্যি কাউকে না কাউকে খুন করে ফেলবে। অনিমা চৌধুরী শ্রাবণের হাত থেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। গলা থেকে শ্রাবণের হাত ছাড়াতে সক্ষম হলেও শ্রাবণ পুনরায় থাবা দিয়ে চুল ধরে টান দেয় যে দাঁড়িয়ে থাকা মানুষ ঠাস করে ফুলেরে পড়ে যায়। শাহিন রেজা চৌধুরী ভয়ঙ্কর রকমের রেগে গিয়ে বলেন, শ্রাবণ, তুমি আমার ওয়াইফের সাথে এমন করছো কেন? অভদ্রতা বন্ধ করো। তুই কাকে অভদ্র বলছিস? অভদ্র তো তোরা, এক একটা নরপশু জানোয়ার। তোর এই পেয়ারে বউ কী করেছে জানিস? তুই জলজান্ত অবস্থায় থাকতে আরেক পুরুষের সাথে হোটেলে গিয়েছিলি। আমার হাতে ধরা পড়ে কী কী করেছে জিজ্ঞেস করো। শ্রাবণের কথা শুনে সবাই বিস্ফোরিত হয়ে অনিমা চৌধুরীর দিকে তাকায়। সিয়ামের হাত আগলা হয়ে গেছে। এমন কথা শুনে শ্রাবণকে ছেড়ে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চাউনি দেখে অনিমা চৌধুরী বলে, মিথ্যে বলছে শ্রাবণ, পাগল হয়ে গেছে, সেজন্য যা ইচ্ছে করছে তাই বলছে। শ্রাবণ তেড়ে যেতে নেয় আবার। স্পর্শ চাপটে ধরে বড় ভাইকে, সর্বোচ্চ চেষ্টা করে আটকে রাখার জন্য। শ্রাবণ অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলে, কুত্তের বাচ্চা, তোর কত বড় কলিজা যে তুই আমাকে পাগল বলিস? নষ্ট মহিলা একটা, হাজবেন্ড বাচ্চা থাকতে আরেক পুরুষের সাথে প্রক্রিয়া কন্টিনিউ রেখেছিস তুই। আমার কাছে ধরা পড়ে হাতে পায়ে মাপ চেয়েছিলি যেন আমি কাউকে কিছু না বলি। করেছিলি এমন কিছু আর কোনো দিন করবি না। তোদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, তাই কোনো দিন কোনো কিছু বলিনি কাউকে, তোকেও কিছু বলিনি। আমার তো এখন সন্দেহ হচ্ছে সোয়ার সিয়াম শাহিন রেজা চৌধুরীর সন্তান নাকি অন্য কারোর।
ডিএনএ টেস্টের করলে নিশ্চিত ওদের বাবা অন্য কেউ হবে। হোটেলে পুরনো রেজিস্টারের খাতা খুঁজলে এখনও তোর নাম পাওয়া যাবে। আমার কথা বিশ্বাস না হলে গিয়ে খুঁজে দেখতে পারেন। অনিমা চৌধুরীর মুখ চুপসে যায়, বড় গলা করে আর কিছু বলতে পারে না। সিয়াম ঘৃণা মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সোয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে আর শ্রাবণের দিকে। শাইনেজা চৌধুরী কিছু বলতেই ইচ্ছে না, কেন যেন শ্রাবণের কথাগুলো ওনার কাছে সত্যি মনে হচ্ছে। সত্যি যদি নাই হয় তাহলে অনিমা চৌধুরী চুপসে গেল কেন শ্রাবণের কথাগুলো শুনে? শ্রাবণ অনিমা চৌধুরীর দিকে তাকায়, ওনার চোখ মুখ পুরো পরিবর্তন হয়ে গেছে। এই কুত্তার বাচ্চা জানোয়ার শামীম রেজা চৌধুরীর সাথে পরক্রিয়া জড়ানোর সময় জানতি না ওর বউ বাচ্চা আছে? কথা বলছিস না কেন বল? তনিমা চৌধুরীর মাথা নিচু করে নেন। মায়ের অভিভক্তি দেখে স্পর্শ ভেতর থেকে ভেঙে গুড়িয়ে যান। সব কিছু জানার পরও ওর মা এমন জঘন্য নিচু করেছে বুঝতে বাকি নেই। তুই সব জেনেও নিজের লোভ লালসা আটকে রাখতে না পেরে আরেকজনের সংসারের স্বামী ছিনিয়ে নিয়েছিস তার কাছ থেকে। মা ছেলের রাস্তা পরিষ্কার করার জন্য তোর বোন আমার আম্মু আর বোনকে মেরে ফেলেছে। তোর দুই বোন ডাইনি, রাক্ষসী, নরপিশাচ। তোর দুইজনের কাছে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিস। আমার শৈশব কৈশোর ভালো থাকা সব গিলে খেয়েছিস তোরা। দুই বোন। সকলের মুখ বন্ধ। শ্রাবণের কথাগুলো পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে তুলছে। শ্রাবণের এক একটা কথায় বিস্ফোরিত ঘটেছে ড্রয়িং রুমে। শামীম রেজা চৌধুরীর দিকে তাকিয়ে ভয়ঙ্কর রকমের আক্রোশ নিয়ে বলে, তুই জানতি না তুই ছাড়া আমার আম্মুর আর কেউ নেই? এই বাড়ি ছাড়া আমার আম্মুর যাওয়ার আর কোনো জায়গা নেই? তুই জানতি না কিছু? তুই কিভাবে পারলি আমার আম্মুর সাথে ঘাতকতা করতে? তুই কিভাবে ঠকালি আমার আম্মুকে? আমার আম্মুর রূপ সৌন্দর্য কম ছিল? আমার আম্মুর রূপের কাছে এই তনিমা তো কিছুই না। ও আমার আম্মুর নখেরও যোগ্য না। ওই দিন কার সাথে যেন ফোনে কথা বলছিল আম্মু। তারপর তোকে অনেকবার কল করেছিল, কিন্তু তুই রিসিভ করিসনি ফোন। আম্মু আমাকে আর বোনকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। বারবার জিজ্ঞেস করার পরেও কিছু বলেনি আমাকে। চলে অনিমার সাথে ঝগড়া হয় আর রাতে আমার আম্মু আমাদের দুই ভাই বোনকে ছেড়ে চলে যায় সারা জীবনের জন্য। আম্মু কি তোর গোপন সংসারের কথা জানতে পেরে গিয়েছিল? তুই ওর রাত স্পর্শ এর তনিমার কাছে ছিলি, তাই না? শামীম রেজা চৌধুরী চুপ করে থাকেন। শ্রাবণের কথাগুলো শুনে তিনজন বাদে বাকি সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। বাবাকে নিরুত্তর দেখে শ্রাবণের রাগ আরও বেড়ে যায়। স্পর্শের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পুনরায় আক্রোশ নিয়ে আক্রমণ করে বলে, স্পর্শ আর সিয়াম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণকে আটকাতে যাচ্ছে না দুই ভাই। শাম্মা চৌধুরী আর শাহিন রেজা চৌধুরী দ্রুত এসে শ্রাবণকে আলাদা করার চেষ্টা করেন। এই ছেলে আজকে বাপকে মেরেই ফেলবে। শামীম রেজা চৌধুরীর নাক মুখ দিয়ে মাথা ধরে একটা বাড়িও মেরেছে ফুলের উপর। ভয়ে ততষ্ট হয়ে গেছেন তনিমা চৌধুরী। অনিমা চৌধুরী বসা থেকে উঠে গিয়ে বড় বোনের পাশে দাঁড়ান। অনেক ধস্তাধস্তির পর শ্রাবণকে আবার সরিয়ে নিয়ে আসতে সক্ষম হন দুজন। শ্রাবণ এখন আবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। পাগলের মতো আচরণ করেছে, সাথে চিৎকার করে গালাগালি করছে শামীম রেজা চৌধুরীকে। কিছুতেই মানতে পারছে না ওর আম্মু এত বাজেভাবে ঠকে গিয়ে বুক ভরা যন্ত্রণা নিয়ে দুনিয়া ছেড়েছে। এই বাড়ির মানুষগুলোকে ছোটবেলা থেকে সহ্য করতে পারে না, এখন এত বড় সত্যি জানার পরে আরও পারছে না। অশান্ত হয়ে থাকা শ্রাবণ হঠাৎ শান্ত হয়ে যায়, ঢলে পড়ে নিচের দিকে। শক্ত করে আগলে ধরার আগেই নিচে পড়ে যায়, তবে জোরে পড়েনি। ব্যথাও। মুখের দিকে তাকিয়ে দেখে অজ্ঞান হয়ে গেছে। শাইনেজা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, সিয়াম পানির জগ নিয়ে আয় দ্রুত। সিয়াম পানির জগ নিয়ে আসার জন্য আগায় দ্রুত পায়ে। স্পর্শ বাবা মায়ের দিকে একবার তাকিয়ে বলে, তোমরা তো জঘন্য মানুষ কেন? কিন্তু জঘন্য মানুষ আমার বাবা মা হতেই পারে না। আজকে থেকে তোমরা আমার কেউ হও না। আজকে থেকে জানবে স্পর্শ মরে গেছে। স্পর্শ সত্যিই মরে গেছে। ভাইয়ার আম্মু মানে বড় আম্মুকে তোমরা ঠকিয়েছ না? তোমার এই প্রতিদান অবশ্যই পাবে, ভয়ঙ্করভাবে ফিরে পাবে। সিয়াম পানি নিয়ে এসেছে। স্পর্শ ওর হাত থেকে জগ নিয়ে শ্রাবণের কাছে বসে চোখে মুখে পানি দিতে দিতে ভাইয়া ভাইয়া বলে ডাকতে শুরু করে। অনেক ডাকাডাকের পরও শ্রাবণের জ্ঞান ফিরে না। জগের পুরো পানি ওর চোখে মুখে আর মাথায় ঢালা হয়েছে, তবুও জ্ঞান ফিরছে না। স্পর্শ দাদার মুখের দিকে তাকিয়ে বলে, এভাবে হবে না, হসপিটালে নিতে হবে। সিয়াম ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। সিয়াম দৌড়ে যায় বাইরের দিকে। শাহিন রেজা চৌধুরী বলেন, স্ট্রোক করেছে মনে হচ্ছে। ডক্টর আগেরবার বলেছিল ওকে বেশি মানসিক স্ট্রেস না দিতে, পুনরায় এমন হলে স্ট্রোক করবে। শাম্মা চৌধুরী বড় ছেলের দিকে তাকিয়ে গর্জন করে বলেন, শ্রাবণের কিছু হলে তোমাদের আমি ছাড়বো না। সিয়াম দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলছে শ্রাবণকে নিয়ে যাওয়ার জন্য।
স্পর্শ আর শাইনরেজা চৌধুরী শ্রাবণকে কোনো রকম উঁচু করে ধরে বাড়ির দিকে আগান। যাওয়ার আগে স্ত্রীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলেন, তোর ব্যবস্থা ফিরে এসে করছি। শ্রাবণকে হসপিটালে নিয়ে আসা হয়েছে অনেক আগেই, জ্ঞান ফেরানো হয়েছে, ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এখন ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে ঘুমিয়ে আছে, চেহারা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। শাইনরেজা চৌধুরীর এই আশঙ্কায় সত্যিই হয়েছে, শ্রাবণ ইষ্ট করেছে। জ্ঞান ফেরার পরও সেরকম রেসপন্স করছে না। আর একটু দেরি করলে হসপিটালে পৌঁছালে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। অল্পের জন্য বেঁচে গেছে। বেরিয়ে ডক্টর সামাদ চৌধুরী আর শাইনরেজা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, আপনারা কি ছেলেটাকে একেবারে শেষ করে ক্ষান্ত হবেন? এতবার নিষেধ করার পরে ওকে কেন স্টেজ দিয়েছেন? চৌধুরী মৃদু স্বরে বলেন, স্টেজ দিতে হয় না, ও নিজেই নেয়। কেন নেয়? আপনার এতগুলো মানুষ আছেন বাড়িতে, ওকে সামলাতে পারেন না? খেয়াল রাখতে পারেন না ওর দিকে? ওকে উত্তেজিত করে এমন কাজ করেন কেন? এমন ধরনের কাজ বলেন কেন? জানেন তোর মানসিক অবস্থা ঠিক নেই। আগের বার কী হয়েছিল ভুলে গেছেন? রেজা চৌধুরী কিছু বলেন না। সামাদ চৌধুরী বলেন, ডক্টর শ্রবণ এখন বিপদমুক্ত তো? আর কোনো বিপদ নেই তো? বর্তমানে বিপদমুক্ত আছে। ঘুম থেকে জেগে ওঠার পর কেমন আচরণ করবে সেটার উপর নির্ভর করছে ওর পুরোপুরি বিপদমুক্ত হওয়ার। শ্রাবণের রাগ তো অনেক বেশি, রেগে গেলে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কোনো ঘটনার মধ্যে প্রবেশ করলে সহজে বেরিয়ে আসতে পারে না, গোলকধাঁধার মতো আটকে থাকে সেই ঘটনার মধ্যে। আল্লাহকে ডাকুন যেন ঘুম থেকে ওঠার পর শান্ত থাকে। স্পর্শ পাশের চেয়ারে বসে থেকে ডক্টরের সব কথা শুনছে। বড় ভাইয়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, ওর নিজেরই এত কষ্ট হচ্ছে সব জানার পর না জানি শ্রাবণের কত কষ্ট হয়েছিল তখন, কেমন পাগলের মতো আচরণ করেছিল সব বুঝতে পেরে কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল অনেক আগেই। দাদাভাই ছাড়া আর কেউ ওই বাড়িতে নিয়ে যেতে পারতো না। বাড়িতে গেলে কেমন ছটফট করতো, রুম থেকে বের হতে চাইতো না, কারো দিকে তাকাতো না। শ্রাবণকে আগে ওর কাছে ভীষণ রকমের অদ্ভুত লাগতো, কিন্তু এখন বুঝতে পারছে এমন অদ্ভুত হওয়ার কারণ। কিন্তু শ্রাবণ তো আগে সব সত্যি জানতো না, তবুও কেন এমন করতো? স্পষ্ট বুঝতে পারছে আরও অনেক কিছু আছে যা এখনও ওর অজানা। শ্রাবণের সাথে ছোটবেলায় চিয়া মাথা নিচু করে বসে আছে চেয়ারে, কোনো এক কারণে বাবার দিকে তাকাতে পারছে না। ওর আশেপাশে কি হচ্ছে ঘটছে সেদিকেও নজর নেই, নিচের দিকে দৃষ্টি স্থির করে রেখেছে, হয়তো কিছু ভাবছে। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, শরীরও চলতে চাইছে না, কেমন অবশ হয়ে গেছে। নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন জাগছে মনে। শ্রাবণী রুমে বসে আছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে, মাথা ঝিমঝিম করছে, এখন বুক ভারী হয়ে আছে। অনিমা চৌধুরীকে অনেক প্রশ্ন করেছিল, উনি কোনো উত্তর দেননি। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছিলেন। শুয়া অনেক ডেকেছিল, উনি সাড়া দেননি। তনিমা চৌধুরী ওর কোনো প্রশ্নের উত্তর দেয়নি। শামীমরেজা চৌধুরী আর তনিমা চৌধুরী নিজেদের রুমে দরজা লাগিয়ে বসে আছেন। শ্রাবণের জন্য কষ্ট হচ্ছে। শ্রাবণের কথা শোনার পর এখন নিজের অস্তিত্ব নিয়েও মনে প্রশ্ন জাগছে। শ্রাবণের কথাগুলো কি সত্যি? ও আসলে কি ওর আব্বুর মেয়ে না? কেমন উদ্ভট সব চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে, এত অশান্ত, ভালো লাগছে না। শ্রাবণ জ্ঞান ফিরেছে। কেমন আছে ও? স্পর্শ ঠিক আছে? সব জানার পর ওর এখন কেমন অবস্থা? ওর মতো উল্টাপাল্টা ভাবনা কি সিয়ামের মাথা ঘুরপাক খাচ্ছে? ও তো কি ওর মতে কষ্ট হচ্ছে? ওর মা সত্যি সত্যি ইচ্ছে করে শ্রাবণীর বোনকে মেরেছিল, নাকি সেটা দুর্ঘটনাই ছিল? প্রশ্নের উত্তর এখন কে দেবে ওকে? বাবাকে ডেকেছিল, কেমন হয়েছিল চোখ মুখ? উনি অনেক কষ্ট পেয়েছেন। শ্রাবণের পাশে ঝিম ধরে বসে আছে স্পর্শ, এক মনে তাকিয়ে আছে বেডে শুয়ে থাকা ভাইয়ের দিকে। দিনের আলো মিলিয়ে দিয়ে রাত নেমে এসেছে ধরনীর বুকে। ক্যাবিনের ভেতরে শুধু ফ্যানের শোষ বাতাসের শব্দ। একটু আগে জোর করে তিনজনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে স্পর্শ, নিজেই রয়ে গেছে ভাইয়ের কাছে। ওকে দেখে তিনজনই অবাকই হচ্ছে। শ্রাবণ এত অবহেলার পরও ওকে ছেড়ে যাচ্ছে না ছেলেটা। বাপটা যতটা স্বার্থপর বেইমান হয়েছে, ছেলে দুটো ততটাই ভালো হয়েছে। এক একজনের জীবন তো নষ্ট করে দিয়েছে অনেক আগেই, এখন দ্বিতীয়জনের জীবন সেই পথে না গেলেই হয়। ছেলেটা কেমন যেন হয়ে গেছে সব কিছু জানার পর থেকে।
স্পর্শ হাত বাড়িয়ে বড় ভাইয়ের বাঁ হাতটা মুঠো করে ধরে। ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, না চিৎকার করে কাঁদতে পারছে, আর না নিজের কষ্টগুলো কাউকে বলতে পারছে। 23 বছর জীবনের সবচেয়ে বেশি কষ্ট অনুভব ওই দিন হয়েছিল যেদিন সোয়াকে হারিয়েছিল সারা জীবনের জন্য। ভালোবাসা মানুষটিকে আপন করে পায়নি, আর আজকে কষ্টের তুলনায় সেদিনের কষ্ট কিছুই না। সোয়াকে হারিয়েও এত কষ্ট হয়নি আজকে যতটা হচ্ছে, আর শ্রাবণের একদিনের কষ্টের কাছে ওর সারা জীবনের কষ্ট কিছুই না।